একগুচ্ছ অফিসারকে বলা হলো যে এবারে আপনারা ব্যাগপত্র গুছিয়ে ফেলুন, আপনাদেরকে আসামে, তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দেওয়া হবে। এগুলো সব মমতার কাছের, ও খুব অনুগত, ভীষণ অনুগত, যা বলে তাই করে, চোখ বন্ধ করে কাজ করে। তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, রাজ্যেই আর থাকলো না। রাজ্যে যে কয়েকজনকে রাখা হলো তাদেরকে ভোটের কাজেই লাগানো হবে না। এরপরে যেটা হতে চলেছে যে মুসলিম ভোটটা আর তৃণমূলের দিকে পুরোটা যাবে না। এখনই তুমি লিখে নিতে পারো না, মমতা ব্যানার্জি ফোন করলে কেউ ফোন তুলছে না। নারী নির্যাতন দিয়েই তো এই শাসনটা শুরু হয়। নারী নির্যাতন দিয়ে শুরু হয়, মানে পার্ক স্ট্রিটে যে ঘটনাটা হয়েছিল, যেটাকে ছোট্ট ঘটনা বলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কামদুনিতে হলো। কামদুনির ক্ষেত্রে যখন প্রতিবাদীরা রাস্তায় নামলেন, তখন মমতা ব্যানার্জি বললেন যে ওরা মাওবাদী। নারী নির্যাতন দিয়েই কিন্তু শুরু, এবং কার্যত বলতে গেলে নারী নির্যাতন দিয়েই শেষ হবে। তার কারণ অভয়াকাণ্ডের জের কিন্তু এখনো আছে। এখনো পর্যন্ত যেখানে পানিহাটি বলে যে জায়গাটিতে অভয়ার মা যেখানে প্রার্থী হয়েছেন, সেই বাড়িতে তুমি একাধিকবার গেছো, এখনো সেখানে মোমবাতি জ্বলে। এখনো সেই বাড়িতে গেলে, সেই গলিতে ঢুকলে দীর্ঘশ্বাস শুনতে পাওয়া যায়। এখনো সেখানকার অধিবাসীরা, সেখানকার মায়েরা, দিদিরা, বোনেরা, তারা এখনো পর্যন্ত অভয়ার কথা বললে চোখের কোণে চিকচিক করে তাদের জল চলে আসে। ফলে সেই পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল অভয়াকাণ্ড। অভয়াকাণ্ডের পরে যেটা একদম সাম্প্রতিক যেটা উঠে এলো কিছুদিন আগে দক্ষিণ কলকাতা ল কলেজে, তারপরে আইকিউ সিটি বর্ধমানে, দুর্গাপুরে, তো একাধিক যে ঘটনাগুলো, এবং সেই ঘটনাগুলো ঘটার পরে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, কভার আপ করার চেষ্টা। কখনো বলছেন যে ওই মহিলার সঙ্গে যারা ধর্ষণ করেছিল তাদের সঙ্গে খদ্দেরের সম্পর্ক, কখনো বলছেন যে ওটা প্রেমের সম্পর্ক, কখনো বলছেন যে না, মহিলাটি অন্তঃসত্ত্বা আগে থেকেই ছিল। মানে নানা রকমের যে বাহানা, নানা রকমের যে কভার আপ করার চেষ্টা, অপচেষ্টা, এটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এটা শঙ্কিত হয়েছি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি, জনসভার বক্তব্য, প্রেস কনফারেন্স, এগুলো আমরা, তুমিও ফলো করেছো, তোমার সাধ্যমতো তুমি ফলো করেছো। আজকেরটা না সাংঘাতিক মনে হয়েছে। চার্জশিট পেশ করা একটা সরকার, বা সরকারের যিনি মাথা, যিনি প্রশাসনিক প্রধান এ রাজ্যের, তিনি দু জায়গা থেকেই ফেল করেছেন। তিনি দলনেত্রী হিসেবে ফেল করেছেন, তিনি প্রশাসনিক প্রধান হিসেবে ফেল করেছেন। মানে একজন মহিলা মুখ্যমন্ত্রী যখন দায়িত্বে থাকেন, তখন দেশের রাষ্ট্রপতি যখন আসেন আমাদের রাজ্যে, রাষ্ট্রপতি কি ফার্স্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের প্রথম নাগরিক, তিনি এসছেন, তিনি নিজে বলছেন যে তাকে অসম্মানিত করার চেষ্টা করা হয়েছে, তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। তিনি প্রবল অস্বস্তির মধ্যে তাকে যেভাবে এখানে নয় ওখানে, ওখানে নয় এখানে, এভাবে যে ঘোরানো হয়েছিল, সে ঘটনাগুলো আমরা কেউ ভুলিনি। তো যেখানে রাষ্ট্রপতি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, কার সময় না একজন মহিলা মুখ্যমন্ত্রীর সময়। এবং মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ছাত্রীরা নির্যাতিত হচ্ছে, শুধু না, খুন হয়ে যাচ্ছে। তারপরে সেটাকে শাসক দলের নেতারা গিয়ে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এবং মুখ্যমন্ত্রী পুরস্কৃত করছেন সেই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, বা যিনি সবচেয়ে উঁচু পদে রয়েছেন, প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের কথা আমি বলতে চাইছি। তো তোমার মনে আছে সন্দীপ ঘোষকে কিভাবে পুরস্কৃত করা হয়েছিল? তো একজন প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রী বা একটা দলের প্রধান হিসেবে যখন মহিলাদের উপরে হওয়া অত্যাচারগুলোকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, খুব স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যা বলেছেন, তার প্রত্যেকটা বর্ণ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য, একদম শুরু থেকে শেষ, তিনি কোনোটা ভুল বলেছেন বলে আমি মনে করছি না। আমি এবার একটু রাজনৈতিক প্রশ্নে আসি, একদম স্ট্র্যাটেজিক্যাল প্রশ্নে। ভবানীপুরে যে ভবানীপুরের দিকে দীপঙ্কর দা, গোটা রাজ্যের মানুষ, গতবার কিন্তু নন্দীগ্রামের দিকে তাকিয়েছিল মানুষ, এই নির্বাচনে, ২৬-এর নির্বাচনে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে ভবানীপুর আসনের দিকে। সেই ভবানীপুর আসনে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি শাসক দলের কিছু এক্সট্রা ডিভিডেন্ড থাকে সবসময় নির্বাচন লড়ার ক্ষেত্রে, এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে কন্টেস্ট করছেন। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মিনিমাম ৬০,০০০ ভোটে লিড দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথাও গিয়ে লড়াইটা কিরকম হবে, হাড্ডাহাড্ডি হবে না একতরফা? না, ৬০ লক্ষ বলতে পারতেন উনি, ৬০ কোটিও বলতে পারতেন।
তো বলতে কোনো অসুবিধে নেই, মানে রাজনৈতিক দলগুলো যখন কিছু বলে তখন তো কিছুটা ভেবেচিন্তে বলা উচিত। আজ পর্যন্ত কোনো সাধারণ নির্বাচনে এত লিড নেই ভবানীপুরে। ছোট বিধানসভা, মাত্র 8টা ওয়ার্ড। 8টা ওয়ার্ডের মধ্যে 2টো ওয়ার্ড হচ্ছে মুসলিম সংখ্যাগুরু গুরু, সেখানে সংখ্যাধিক্য হচ্ছে মুসলিমদের, যাদের উপরে ভরসা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার যে দল তৃণমূল কংগ্রেস তার নেতারা। কিন্তু এবারে মুশকিলটা হচ্ছে এই হুমায়ুন কবির, আইএসএফ বা সিপিআইএম, কংগ্রেস, এরা এতটাই বেশি এখন নেমে পড়েছে ফিশ ফ্রাই রাজনীতি ছেড়ে দিয়ে সত্যি সত্যি মমতা ব্যানার্জির বিরোধ করতে শুরু করেছেন। ফলে মুসলিম ভোটটা আর তৃণমূলের দিকে পুরোটা যাবে না, এখনই তুমি লিখে নিতে পারো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসআইআর হওয়ার পরে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ হওয়ার পরে 28 তারিখে যে তালিকাটা প্রকাশ হয়েছিল, যেটা চূড়ান্ত তালিকা ছিল, তারপরে আমি অ্যাডজুডিকেশন ছেড়ে দিলাম। অ্যাডজুডিকেশনে তো আরো বাদ গেছে, আরো যাবে। আপনি যে বলেছিলেন বেশ কয়েকটা ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল, এই 8টা ওয়ার্ডের কথা বলছেন, তার মধ্যে 70, 71, আমি নাম্বার ধরে বলছি, বিভিন্ন সোফোলজিস্টরা এই তালিকা দিয়েছেন এর মধ্যে। এই ওয়ার্ডগুলো না না, সেটাই আমি বলতে চাইছি, সেই দিকেই যাচ্ছিলাম। সেটা হচ্ছে, দেখো কত নাম বাদ গেছে। মানে একটা উপনির্বাচনে যেখানে নন্দীগ্রামে 1956 ভোটে মমতা ব্যানার্জি হারলেন, তারপরে এসে উপনির্বাচনে জিতলেন, গোটা দেশ জানে তিনি মুখ্যমন্ত্রী হবেন, ভোট দিতেই গেল না প্রচুর লোক, ভূতেরা ভোট দিল, স্থানান্তরিত ভোটাররা ভোট দিল, ভুয়া ভোট, ছাপ্পা ভোট, সবকিছুর পরেও 58,000 ভোটে জিতেছিলেন। 58,000 ভোটে 47,000 নাম ইতিমধ্যে বাদ হয়ে গেছে। 47,000 সংখ্যাটা শোনো। এসআইআর এর ফলে 47,000 নাম ইতিমধ্যে ভোগ কাট্টা, মানে যারা মারা গেছে, যারা ভুয়া ভোটার, যারা মুর্শিদাবাদেও নাম ছিল, শামশেরগঞ্জে নাম ছিল, ভবানীপুরেও নাম ছিল, ওই নামগুলো একাধিক জায়গায় আর নেই। এর পাশাপাশি ভুয়া ভোটার কিছু ছিল, মানে যেটা বাংলাদেশি রোহিঙ্গা আমরা যেটা বলছি, আর অনুপ্রবেশকারী তারা কিছু ছিল। তারা অনেকে ভয়ে পালিয়ে গেছে, আর অনেকে আছে এখনো যাদেরকে তৃণমূল, হ্যাঁ, শেল্টার দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত তাদেরকে বলা আছে তোমরা থাকো, আমরা ফিরে এসে আবার তোমাদের ম্যানেজ করে দেবো, না ভোটটা নাহলে নাই বা দিতে পারলে। তো যা দাঁড়াচ্ছে যে সর্বোচ্চ যে মার্জিন ছিল সেটা প্রায় বাদ হয়ে যাচ্ছে। এইবারে তুমি এসো যে যেখানে, যার কাছে হেরেছিলেন নন্দীগ্রামে, মানে শুভেন্দু অধিকারীর কাছে, তিনি একবার হেরেছেন, টেস্টেড, শুভেন্দুবাবু টেস্টেড। তিনি যখন মাঠে নামছেন আর যখন মমতা ব্যানার্জি মাঠে নামছেন, দুটো তফাৎ তুমি ইতিমধ্যেই দেখেছো। যেদিন তালিকাটা প্রকাশ হলো, প্রথম তালিকা, যখন শুভেন্দু অধিকারীর নামটা নন্দীগ্রাম এবং ভবানীপুরে আমরা দেখলাম, তিনি তখন সেদিন দিল্লিতে। কিন্তু আমরা দেখলাম ভবানীপুরে ড্রাম বাজিয়ে, শাঁখ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে, পুষ্পবৃষ্টি করে, যা উচ্ছ্বাস, যা আনন্দ মানুষের, সাধারণ মানুষের। তারপরে কি হলো? তারপরে শুভেন্দুবাবু প্রায় প্রত্যেকদিন মাঠে নামতে শুরু করলেন। তাকে কিছু এখনো পর্যন্ত নিচু তলায় কিছু পুলিশ, কিছু প্রশাসনের লোক এখনো আছে, যারা বাংলা শব্দে চটি চাটা বলে এখন নতুন যদি ডিকশনারি হয় ওই শব্দটা ঢোকানো উচিত, আমরা দাবি করব। তো সেই চটি চাটারা তারা কি করলো, ওই যে অস্থায়ী ক্যাম্পটা হওয়ার কথা শুভেন্দুবাবুর, সেটা গড়ায় বাধা দিল। বাঁশ যাচ্ছে, সেই বাঁশকে তারা ভয় পেতে শুরু করলো। তারপরে দেখা গেল 1 ঘন্টার মধ্যে রণে ভঙ্গ দিল। আমি যেটা বলতে চাইছি, তার মাঝে মমতা ব্যানার্জি চেতলায় অহিন্দ্র মঞ্চ বলে একটা মঞ্চে তিনি কর্মী সভা করেছিলেন, সেই ছবিও আমরা দেখেছি। এখন যা চলছে গোটা রাজ্যে, সেখানে তো সব সভাগুলোতে কয়েক হাজার পুলিশ আর কয়েকশো রিপোর্টার, মানে ক্যামেরাম্যান রিপোর্টার মিলিয়ে কয়েকশো, আর ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন করে যাচ্ছে। অহিন্দ্র মঞ্চেও একই ছবি দেখা গেছে। অহিন্দ্র মঞ্চেও দেখা গেছে পুলিশে পুলিশে 6 লাফ, সাদা পোশাকে আর পুলিশের পোশাকে 6 লাফ, এর পাশাপাশি রিপোর্টার ক্যামেরাম্যান মিলিয়ে কয়েকশো, আর কিছু ভাড়াটে লোক, তাদেরকে সাজিয়ে গুজিয়ে আনা হয়েছিল, কেউ কাউকে কাউকে লাল পাড়, সাদা শাড়ি, হাতে ফুলের সমস্ত প্লেট, এইসব দিয়ে। লোক হচ্ছে না। এই যে শরীরী ভাষা দুটো তফাৎ করে দিচ্ছে, চোখে মুখে দেখলে না বোঝা যায়। এই যে যারা সেফোলজিস্ট হয় কি করে বলে, কথা বলার পাশাপাশি শরীরী ভাষাটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা বোঝা যায় যে ওই এলাকার মানুষ কি চাইছেন, তারা কি দেখতে চাইছেন, ভবিষ্যৎটা এইভাবেই বোঝা যায়। আপনি বললেন, তাহলে কি মানুষের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূলকে বর্জন করছে? অনেকটাই অনেকটাই বোঝা যাচ্ছে, অনেকটাই বোঝা যাচ্ছে। দেখো, এর আগে এরকম ছবি আমরা কিন্তু দেখিনি। 2011-য় দেখিনি, 16-তে দেখিনি, 2021-এ আমরা দেখিনি। আমরা কিন্তু বুঝতে পারছিলাম মোটামুটি মোটের উপরে যে তৃণমূল সরকার থাকছে। গত বিধানসভা ভোট পর্যন্ত আমরা মোটামুটি এটা স্থির ছিলাম যে আসছে, তৃণমূলই আসছে। কারণ মানুষের মন বোঝা যায় যে তারা যদি বিকল্প না পায় কাকে,
কি করবে? মানে ছড়িয়ে ছিটিয়ে ভোট দিয়ে লাভ নেই। বছর যুবসাথী ইমপ্লিমেন্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের কিছু আগে, একদম ধর্ণা মঞ্চ থেকে মানে আরবিটারি ডিসিশন যাকে বলে, মানে হঠকারী সিদ্ধান্ত, একদম মঞ্চ থেকে বলে দিলেন যে আজকেই হবে যুবসাথী। তারপরেও বলবেন মানুষের পাল। না দেখো, তুমি স্নাতক পাস করেছো বা স্নাতকোত্তর করেছো, অনেকে আরো বেশি পড়াশোনা করেছে, বিএড করেছে, এমফিল করেছে, কেউ পিএইচডিও করেছে, তারপরে করবেটা কি বলতো? ওই প্রত্যেকদিন 50 টাকা, মানে 30 দিনে 30 × 50 মানেই তো 1,500 টাকা। তাহলে 50 টাকার কেউ যদি সবচেয়ে কি বলবো, মানে সবচেয়ে কম পরিশ্রমের কোনো কাজ করে, সবচেয়ে কম পরিশ্রমের কাজ, মানে এক গোছা গোলাপের তোড়া নিয়ে কেউ যদি রাস্তায় কোনো চলন্ত গাড়ি যাচ্ছে কোনো ক্রসিং এ দাঁড়িয়ে বিক্রি করে 1 ঘন্টার জন্য, তাতেও 50 টাকার বেশি লাভ হয়। আমি বলছি সম্মানজনক, সম্মানজনক ভাবে যদি কেউ করে, যে এক তোড়া গোলাপ কিনবে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি করবে, সেখান থেকে তার অন্তত 100 টাকা ইনকাম হবে। কিন্তু মমতা ব্যানার্জি তার চেয়েও কম দিচ্ছেন, 50 টাকা। ভাবতে পারো, 50 টাকা একজন পোস্ট গ্রাজুয়েট ছেলে বা মেয়ের তার সাম্মানিক। চাকরি দেবো না, চাকরি দিলেও কেড়ে নেবো, চাকরি দিলেও টাকা দিতে হবে, সমস্ত কিছুতে দুর্নীতি করব, আর 1,500 টাকা দিয়ে দেবো। আজকে আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস কনফারেন্সের প্রশ্নটা পরে আসছি। ভবানীপুর থেকে দীপঙ্কর দা একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল যে একটা ভোটে হলেও বেশি জিতবো। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন মিনিমাম 25,000 ভোটে লিড পাবো। এই যে আত্মবিশ্বাসের একটা অভাব মুখ্যমন্ত্রীর কথায়, কেন? এটা কি চাপের প্রতি? একদম দেখো পৌলমি, বড় ম্যাচগুলোই না নার্ভের লড়াই হয়। বড় ম্যাচ মানে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ, তো এই ম্যাচগুলোতে মোটামুটি সক্ষম, মানে দুটোই ভালো টিম, কিন্তু তারাই জিতে যায় যাদের মনের জোর বেশি থাকে, ইচ্ছা শক্তি, উইল পাওয়ার বেশি থাকে, উইল পাওয়ার বেশি থাকে। আত্মবিশ্বাসের খামতিটা কেন হচ্ছে, এর পেছনে কারণ? কারণ তো এই ঘটনাগুলো। তারপর থেকে তুমি দেখো, 14 তারিখে প্রধানমন্ত্রী এসেছিলেন, তখনও পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি। যেভাবে তার মন্ত্রী শশী পাঁচ, আর উত্তর কলকাতার গিরিশ পার্কের কথা বলছি, তার সেই গলির মধ্যে গিয়ে যেভাবে ওষুধ দিয়েছে, পাল্টা ওষুধ, তারপর থেকে তো লাগাতার চলছে। এখন তো মার খেলে কেউ আর মাথা নিচু করে চলে আসছে না, ওই ভয়টা ভেঙে গেছে। যেটা অমিত শাহ আজকে বললেন, ভয় ভাঙছে, ভয় ভাঙছে, ভরসাটা বাড়ছে। যে ঘটনাটা তুমি বরানগরে দেখেছো, দেবু ঘোষের ছেলেরা যেভাবে পাল্টা উত্তর দিয়েছে, যে ঘটনাটা তুমি বাসন্তীতে দেখেছো পাল্টা উত্তর, যে ঘটনাটা গতকালকে রামনবমীর মিছিলে শামশেরগঞ্জে হয়েছে পাল্টা উত্তর, তুমি একটা পতাকা নামিয়ে দিয়েছো, তারপরে আমি পাল্টা গিয়ে আমার গেরুয়া পতাকা ওখানে উড়িয়েছি, তারপরে একদম যা যা ওষুধ দেওয়ার সেই ওষুধটা দেওয়া হয়েছে। ফলে এই ভয় ভাঙা, তার জের তো পড়বেই। হোম সেক্রেটারি নেই, চিফ সেক্রেটারি নেই, সিপিরা নেই, ডিএমরা নেই, এসপিরা নেই। মমতা ব্যানার্জি ফোন করলে কেউ ফোন তুলছে না, সরাসরি ক্ষমতা চলে গেছে ইলেকশন কমিশনের কাছে। মমতা ব্যানার্জি নিজে বলছেন যে আমার ক্ষমতা ওরা কেড়ে নিয়েছে, আমার ক্ষমতা ওরা কেড়ে নিয়েছে। তো ভয় হবে না? নিদ্রাহীন রাত কাটছে তার শরীরী ভাষায়, তার চোখে মুখে, চোখের তলায় কালি, দেখো বয়স হয়েছে, শিরা বেরিয়ে গেছে, চুল সাদা হয়েছে, সেটা কালার দিয়ে ঢাকা যাচ্ছে, চামড়া না হলে কিছু অপারেশন এখন রোবোটিক সার্জারি সেগুলো করছে, কিন্তু আশঙ্কা খামতিটা ঢাকা যাচ্ছে। না, বেরিয়ে পড়ছে। আবর্জনা যেমন ডুবিয়ে রাখা যায় না, তুমি কোনো আবর্জনা জলের মধ্যে ফেলে দিলে সে ঠিক ভেসে উঠবে, ঠিক ভেসে উঠবে। তো সেই আবর্জনাটা, মনের মধ্যে যে পাঁকটা রয়েছে, সেই পঙ্কিল অবস্থাটা, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। একটা প্রশ্ন করব। অনেকগুলো নির্বাচন তো সামনে থেকে দেখেছেন, কভার করেছেন। তৃণমূলের এই ভোট মেশিনারিটা যদি দমাতে হয়, সেক্ষেত্রে কি কি মেজারমেন্টস নেওয়া দরকার? না না, যা খেলার, খেলা তো শুরু হয়ে গেছে, খেলছে ইলেকশন কমিশন, ভালো খেলছে। ইলেকশন কমিশন শুরুতে যেটা করেছে, দেখো 15 তারিখে ভোট ঘোষণা হলো, ওই দিনই সরিয়ে দেওয়া হলো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, নবান্নের চিঠি দেওয়া হলো, মমতা ব্যানার্জির পছন্দের লোকগুলোকে চিঠি দেওয়া হলো আপনারা সরে যান এবং আপনাদের ভোটের কাজে লাগানো হবে না। তারপরে এক গুচ্ছ অফিসারকে বলা হলো যে এবারে আপনারা ব্যাগপত্র গুছিয়ে ফেলুন, আপনাদেরকে আসামে, তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দেওয়া হবে। এগুলো সব মমতার কাছের, ও খুব অনুগত, ভীষণ অনুগত, যা বলে তাই করে, চোখ বন্ধ করে কাজ করে, তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। রাজ্যেই আর থাকলো না, রাজ্যে যে কয়েকজনকে রাখা হলো তাদেরকে ভোটের কাজেই লাগানো হবে না। এরপরে যেটা হতে চলেছে, যে এরপরে যে একদম নিচু তলা, মানে ওসি, আইসি, বিডিও, এসডিও, এই লেভেলটাকে, সেইটা টাইপ করা চলছে, কিছুদিনের মধ্যে সেটা আসবে, সামনে আসবে। মানে বোঝা যাচ্ছে, দেখো বাসন্তীর আইসি বসিয়ে দেওয়া হলো, সাসপেন্ড,
শোকজ না, সাসপেন্ড, এনকোয়ারি কমিশন বসে গেছে, বিভাগীয় তদন্ত শুরু হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত যারা ওই একদম ওই যে শব্দটা ডিকশনারিতে আসতে চলেছে চটি চাটা, তারা যারা এখনো পর্যন্ত ওই পদলেহন চটি লেহন করে যাচ্ছে, তাদের সমঝে যাওয়া উচিত। এই যে খেলা হওয়ার কথাটা হলো, আপনিও বললেন খেলা শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশন ভালো খেলছে, একদম পেনাল্টি বক্সে ঢুকে। রীতিমতো আমি একটা কথা জিজ্ঞেস করবো, এই নির্বাচন কি দীপঙ্কর দা কোথাও গিয়ে গেম চেঞ্জার নির্বাচন হিসেবে বিবেচিত হতে চলেছে? দেখো, একদম শেষ হচ্ছে সাধারণ মানুষ, তাদেরকে তো ভোটটা দিতে হবে। মানে যদি কোনো পরিবর্তন নিশ্চয়ই হবে, তো তাহলে সেটা তো লোককে গিয়ে ভোটটা দিতে হবে ঠিক সময়ে গিয়ে। ভোটের দিনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই সিএপিএফ মানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, প্রায় 2.5 লক্ষ জওয়ান আসবেন রাজ্যে, তাদেরকে ঠিকমতো কাজে লাগাতে হবে। এবং এই যে ভয়টা লোকের ভাঙছে, এই ভরসাটা নির্বাচন কমিশনকে বজায় রাখতে হবে। ভোটের দিন শুধু নয়, শুধু ফল প্রকাশ পর্যন্ত নয়, নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত এই ভরসাটা দিতে হবে। তাহলেই কিন্তু মানুষ এই যে যা যা কিছু হয়েছে, চুরি, ফেরেববাজি, দুর্নীতি, অপশাসন, তার বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছেন, ইভিএম এ সেটা প্রতিফলিত হবে। তারপরে কাউন্টিং এ বোঝা যাবে। নতুন সরকার গঠন পর্যন্ত কিন্তু এই ব্যাকআপটা দিতে হবে ইলেকশন কমিশনকে। বেশ কয়েকটা ছোট প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন, তিনি বলেছেন রাষ্ট্রপতি শাসন জারি করলেও আমি একাই 100। কি বলবেন? না না, এগুলো পলিটিক্যাল কথা। মানে মমতা ব্যানার্জি কি না বলছেন এখন। তিনি তো বলছেন যে বাড়ির মহিলাদের কি হাতাখুন্তি নিয়ে বেরিয়ে পড়তে হবে, 1 মিনিটে ঠান্ডা করে দেবো। তো এগুলো সবই হুমকির কথা। এগুলো যখন কাজ করছে না, তার সমস্ত প্ল্যান ABCD সব ফেল করে গেছে, তারপরে এখন তিনি ওই ধরনের কথা বলছেন, আমি বাহুবলী, এগুলো কোনো কাজের কথা না, অকাজের কথা। বিভিন্ন দেশগুলোতে জানি, কোরিয়া বা চীন, এই সমস্ত দেশগুলোতে সৈনিক হিসেবে ঘরের মেয়েদেরকে বা ঘরের ছেলেদেরকে মিনিমাম একটা সময় পর্যন্ত সার্ভ করে আসতে হয়। এই যে আপনি বললেন, বা মুখ্যমন্ত্রী এটা বলছে যে বাড়ির মেয়েদেরকে হাতাখুন্তি নিয়ে নামতে হবে, এইটা বলে কি প্ররোচনা দেওয়া? না না, তাই তো এটা বলে উনি চাইছেন যে মহিলারা ঢাল হিসেবে থাকবে, শিশুরা থাকবে। মানে ওর দল যখন থাকবে না, তো কেন থাকবে? ওনার জমানায় ওই গত 15 বছরে তুমি কি দেখেছো? ছোট্ট তামান্না, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, উপনির্বাচনে জিতলো, উঠোনে খেলা করছে পুতুল নিয়ে, তার উপরে বোমা মেরে দেওয়া হলো আনন্দে। তো তার মা, একটা শিশু যখন এইভাবে চলে যায়, অন্যান্য মায়েরা, অন্যান্য বাবারা, তাদের মধ্যেও কষ্ট বোধ তৈরি হয়। তো মমতা ব্যানার্জি যখন এই ধরনের উস্কানি দেন, তখন সেই উস্কানিতে আর কেউ পা দেবে না। তুমি দেখো, এতদিন পর্যন্ত দেখো, ভুল লোকে বারবার করে না, একই ভুল বারবার করে না। ভুল। দীপঙ্কর দা, একটা প্রশ্ন করব। আপনারা সবসময় বিশ্লেষণ করেছেন, মুখ্যমন্ত্রী কিন্তু একটা কথা বলছেন যে আপনারা সবসময়, এরা বলে বেড়াচ্ছে, মূলত বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলছেন যে তৃণমূলের সবাই নাকি চোর ডাকাত। আমি আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে একটা টাকা পর্যন্ত নিইনি, কারো টাকা একটা চা পর্যন্ত খাইনি, তারপরেও বলা হচ্ছে চোর ডাকাত। না না, কেউ চোর ডাকাত বলছে না আসলে। সবাই বলছে, আমরা বলছি যে উনি এত সুন্দর ছবি আঁকেন, কোটি কোটি টাকা সেটার যেটার দাম। উনি এত সুন্দর কবিতা লেখেন, যে তার রয়্যালটি কোটি কোটি টাকা। মানে এগুলো আমাদের অবাক করে, মুগ্ধ করে, আমরা বিস্মিত হয়ে যাই যে মমতা ব্যানার্জির তো গুণপনার শেষ নেই। এই এই কথাগুলো উনি কয়েক হাজার বার বলেছেন। উনি বিধানসভার ভেতরে বলেছেন, বিধানসভার বাইরে বলেছেন, পার্লামেন্টে বলেছেন, পার্লামেন্টের বাইরে বলেছেন, জনসভায় বলেছেন, আড্ডায় বলেছেন। কিন্তু লোকে আর এগুলো নিচ্ছে না। লোকে এখন জেনে গেছে যে উনি ক্ষমতায় আসার পরে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাচ্ছে। উনি ক্ষমতায় আসার পরে ওনার সবচেয়ে যিনি কাছের মন্ত্রী, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। উনি ক্ষমতায় আসার পরে ধর্মতলায়, বিকাশ ভবনে, শহীদ মিনারে, মাতঙ্গিনীর নিচে, গান্ধী মূর্তির পাদদেশে, রোদে ঝড়ে বৃষ্টিতে সেখানে আন্দোলন চলছে বছরের পর বছর। উনি ক্ষমতায় আসার পরে এ রাজ্যের যারা কর্মচারী, সরকারি কর্মচারী, পেনশনভোগী, তারা বছরের পর বছর ধরে শহীদ মিনারে তাদের হকের ডিএর দাবিতে তারা আন্দোলন করছেন। উনি ক্ষমতায় আসার পরে মাদ্রাসার শিক্ষকরা তারা আন্দোলন করছেন। উনি ক্ষমতায় আসার পরে আশা কর্মীরা তারা আন্দোলন করছেন। উনি ক্ষমতায় আসার পরে শেষ নেই ঘটনার।
আশাকর্মীরা একটা কথা বলেছিলেন যে নির্বাচনে বুঝে নেবেন। নির্বাচন কমিশন থেকে বলা বিরত রাখা হলো সেই সমস্ত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদেরকে। কোথাও গিয়ে কি এটা একটা থ্রেট হতে পারে তাদের উদ্দেশ্যে? তারা যে তাদের যে সোচ্চার হয়েছিলেন সে তাদের উপর একটা থ্রেট আসতে পারে। এই সন্ত্রস্ততা থেকেই কি নির্বাচন কমিশন তাদেরকে এই ভোটের ডিউটি থেকে বিরত? না, অ্যাকচুয়ালি আশাকর্মীরা কন্ট্রাকচুয়াল, মানে নির্বাচন কমিশনের নিয়মেই আছে তাই, যে পার্শ্ব শিক্ষক, যারা অস্থায়ী কর্মী, মানে যেটা মমতা ব্যানার্জি করেছেন যে সরকারি পদগুলো ফিল আপ করবো না, গ্যাটিস দিয়ে চালাবো, সিভিক ভলেন্টিয়ার, পুলিশে নিয়োগ করব না, সিভিক ভলেন্টিয়ার, স্বাস্থ্যকর্মী নিয়োগ করব না, আশাকর্মী, শিক্ষক নিয়োগ করব না, প্যারা টিচার নিয়োগ করব, এগুলো সবই হচ্ছে কন্ট্রাকচুয়াল, মানে এরা কিন্তু স্বীকৃত নন। তো তার ফলেই তাদেরকে পিএফ দেওয়া হয় না, গ্র্যাচুইটি দেওয়া হয় না, তাদেরকে মেডিকেল লিভ দেওয়া হয় না, তাদেরকে কোনো রকমের বেতন কাঠামো দেওয়া হয় না, এবং তারা তো সেই দাবিটাই করছেন যে একই কাজ তো আমরাও করছি ভাই। শিক্ষকরা স্কুলে যা পড়াচ্ছেন, যত সময় পড়াচ্ছেন, আমরা তাও করছি, আমাদেরকে দিয়ে পারলে আপনি টেবিলটা মুছিয়ে নিচ্ছেন, আমাদেরকে দিয়ে আপনি অন্যান্য কাজ করাচ্ছেন, তো একটুখানি আমাদের সাম্মানিকটা বাড়ান, এইটাই তো তাদের ন্যূনতম দাবি। তো তারা যেহেতু কন্ট্রাকচুয়াল, এই কারণে সেই নিয়মের মধ্যেই পড়ে যাচ্ছে, ইলেকশন কমিশন এই জন্যই তাদেরকে দায়িত্বে রাখছে না। বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির দুটো কানই কাটা, যার দুটো কান কাটা থাকে তাদের লজ্জা কম হয়। বোলপুরে সিঙ্গুরে বন্দুক উঁচিয়ে মিছিল করছে, আমার থেকে তো প্রায় সমস্ত ক্ষমতাই কেড়ে নেওয়া হয়েছে। আর দেখো, বিজেপি তৃণমূলের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি কি বলছেন। বোলপুরে যদি তিনি বলে থাকেন, বোলপুরে তার যে কোট আনকোট বাঘ থেকে এখন ইঁদুর হয়ে যাওয়া যে নেতা, তিনি তো পুলিশের উদ্দেশ্যে, পুলিশ অফিসারের পরিবারের মহিলাদের উদ্দেশ্যে যে ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেছিলেন, কুরুচিকর, মুখে আনা যাবে না, শোনানো যাবে না, বিপ 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 শব্দ করতে হবে, তো তারপরে তাকে যেভাবে রাজকীয় সম্মান দিয়েছিলেন, তো মমতা ব্যানার্জির কথাকে না, মানে মিম হতে পারে, মমতা ব্যানার্জির কথায় দেখবে খুব ভালো মিম হয়। আমি আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের প্রচুর মিম, বা আমাদের রাজ্যেও বা অন্যান্য রাজ্যেও প্রচুর মিম হয়, মানে এগুলো সস্তা। প্রিয় মল্লিক, পরেশ অধিকারী, যারা রীতিমতো জেল খেটে এসেছেন, পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিটা চলে গেল হাইকোর্টের রায়ে, তাদেরকে টিকিট দেওয়া বা অনুব্রত মণ্ডলকে পাশে দাঁড় করিয়ে প্রার্থী ঘোষণা করা দুবরাজপুরের, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এগুলো কি আস্ফালন না কোনো একটা মেসেজ? না না, এটা এটা শুরু থেকেই, এটা শুরু থেকেই, মানে মমতা ব্যানার্জি একদম, দেখবে তুমি কেএমসি তে যখন কাউন্সিলরদের টিকিট দেওয়া হয়, যাদের যত বেশি অভিযোগ থাকে তাদের তালিকায় তাদের আগে নাম থাকে। তো এর আগে এটা প্রথমবার না, মানে 11-র পরে 16ই যখন লিস্ট ঘোষণা হয়েছিল, তখন বহু জায়গা থেকে তো রিপোর্ট গুলো যায়, তার নিজস্ব সমীক্ষক সংস্থা আছে, বা তার পরিচিত লোকজন আছে, যে কে বেশি টাকা তুলছে, মাল তুলছে, কে কত বেশি দুর্নীতি করছে, তার টিকিটটা কনফার্ম করতে হবে, মানে কোনোভাবেই কাটা যাবে না, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই অন্তত ভোটে দাঁড়ানোর ব্যাপারে। টাকা থাকলে, দুর্নীতি করলে, বা অন্যান্য যা যা ক্রাইম আছে সেগুলো যত বেশি করবে, সেটা তো দেখাই গেল 2021-এর পরে, যখন এই 26-এ তুমি যখন একদম পুরো তালিকাটা কালীঘাট থেকে প্রকাশিত হলো তৃণমূলের, শুরুতেই যে নামটা রয়েছে পরেশ অধিকারী, পরেশ অধিকারীর বিরুদ্ধেই তো বিরাট বড় দুর্নীতির অভিযোগ রয়েছে, তার মেয়েকে চাকরি পাইয়ে দেওয়া, তার নিজের, তাকে তো দপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো এই অভিযোগেই, তার মেয়ের চাকরি চলে গেল হাইকোর্টের রায়ে। ফলে তাকে কিন্তু রাখতেই হবে, না হলে এটাই হচ্ছে তার বার্তা, যে আমি ক্ষমতায় এলে এই যে চোরেরা, দুর্নীতিবাজরা, ধর্ষকরা, ফেরেববাজরা, যারা যারা যত রকমের দুষ্কর্ম করে বেড়ায়, তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, একটা অলিখিত গলার মধ্যে একটা সার্টিফিকেট ঝুলিয়ে তারা ঘুরবে, যে আমি তৃণমূল করি, অতএব আমি সবকিছু করতে পারবো। যে কথাটা একদম শুরুতে আমরা শুরু করেছিলাম, যে ভয় তার পাল্টা ভরসা, এই ভয়টা কাজ করছে সবার, যে যদি এরা আবার চলে আসে ক্ষমতায়, তাহলে তো আমার মেয়েটা স্কুল থেকে ফিরবে কিনা গ্যারেন্টি নেই, আমার বোনটা যে সাংবাদিকতা করে, বা আমার দিদিটা যে চিকিৎসক হিসেবে কাজ করে, বা যে যে পেশায় আছে, সেই বিপদের মুখে পড়বে না তার কোনো গ্যারেন্টি নেই, এটা ভয়। আর ভরসাটা দিয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে আমরা নিশ্চিত করব আইনের শাসন। এখন আর আইনের শাসনটা নেই, এখন শাসকের আইন চলছে। দুটো প্রশ্ন, অনেক প্রশ্ন করলাম। একদিকে আমরা দেখলাম
দীপঙ্কর দা, আপনি নিজেও সেই বিষয়টা তুলে নিয়ে এসেছেন যে ভোট করাতে গিয়ে বোলপুরে রীতিমতো সৈকত বাবু, একজন স্কুল টিচার, তিনি যেভাবে আক্রান্ত হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি চলছিল জায়ান্ট স্ক্রিনে, বন্ধ করতে বলাতে একদম বিডিওর সহায়তায় এই মানে আক্রমণ চালানো হলো তার উপরে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি একজন ইলেক্টেড মুখ্যমন্ত্রী, আমার থেকে সব ক্ষমতা কেড়ে নিচ্ছে এই দুইজন অত্যাচারী এসে। না, এটা হয়েছে হাঁসখালিতে, হাঁসখালির ভিডিও। ঘটনাটা হয়েছে হাঁসখালিতে রানাঘাটের রানাঘাট মহকুমায় ঘটেছে। সৈকত চ্যাটার্জি নামে একজন প্রাইমারি টিচার, তারা যখন ভোটের ট্রেনিং নিতে গিয়েছিলেন, ওই জগন্নাথ ধামের ছবি, ধাম তো না, জগন্নাথ মন্দিরের ছবি, মমতা ব্যানার্জির দাঁত বের করা ছবি, সেটা দেখানো হয়েছিল। তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে মার খেতে হয়েছে। তো এই ঘটনার পরে কিন্তু একটা ভালো মেসেজ গেছে যে এই ঘটনা আগে যদি হতো, মানে 2016 2021-এ হতো, তাহলে চাপা পড়ে যেত। কিন্তু গতকাল যেটা হয়েছে, নির্বাচন কমিশন থেকে তৎক্ষণাৎ এসডিও কে পাঠানো হয়েছে। এসডিও, মহকুমা আধিকারিক, মহকুমা শাসক যিনি হন, তিনি গিয়ে বিষয়টা তদন্ত করেছেন। তদন্তের প্রাথমিক রিপোর্ট সিইও দপ্তরে গেছে, মানে মনোজ আগরওয়ালের দপ্তরে গেছে। কমপ্লেন রুজু হয়েছে, এফআইআর হয়েছে বিডিও সহ আরো যারা যারা ছিল তাদের নামে। এবং বাসন্তীর আইসিকে যেভাবে সাসপেন্ড করা হয়েছে, বিভাগীয় তদন্ত চলছে, শুরু হয়ে গেছে, সেই দিকেই যাচ্ছে। এই হাঁসখালি, যেখানে একজন মেয়েকে অত্যাচারিতা হতে হয়েছিল এই শাসক দলেরই একজন নেতার ছেলের হাতে, এটা সেই হাঁসখালি, সেই হাঁসখালিরই ভিডিও। তো হবে, ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রীর মুখে বারংবার ইভিএম হ্যাকের কথা শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী কি সন্তুষ্ট, ভয় পেয়ে গেছে? এটা বিরাট হতাশা, এটা আতঙ্ক, এটা ভয়, এটা উদ্বেগ। এখন বলে কেউ, মানে তোমার আগেই আমি যদি বলি মাঠটা ভালো না, বা পিচটা ভালো না, বলটা কেমন যেন লাগছে, উইকেটটা মানে ছোট বড় লাগছে, তার মানে আমি প্লেয়ার হিসেবে আমার মধ্যে কোথাও খামতি আছে। বাংলা প্রবাদে আছে না যে নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই জায়গার দিকে চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। তিনি যে বিদায় নেবেন, তার আগে তার মধ্যে যে হতাশা, দীর্ঘশ্বাস, সেটা আর গোপন করতে পারছেন না। ফলে তার দলেরই একজন সাংসদ এবং একজন নেতা মন্ত্রী, ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী, তারা গিয়ে সাংবাদিক বৈঠক করে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে ইভিএম হ্যাক হতে পারে। বোঝো তাহলে উদ্বেগটা কোন জায়গায় গেছে। শেষ একটাই ছোট্ট প্রশ্ন, আপনারা যখন প্রশ্ন করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা প্রত্যেকেই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন যখন করা হলো যে যদি বিজেপি সরকার গঠন করে, সপ্তম বেতন কমিশন গঠন করার কথা, বা স্বরাষ্ট্রমন্ত্রী কার্যকর করার কথা তিনি বলেছিলেন, এবং 45 দিনের মধ্যে, তখন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা গেল যে যদি না, বিজেপি ক্ষমতায় আসছেই, কি বলবেন? দেখো, এটা বহুদিন ধরেই পরিকল্পনা চলছে। মানে অ্যাকচুয়ালি কি, বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে বৈদেশিক সীমান্ত বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের 2000 কিলোমিটারেরও বেশি। এবং 2000 কিলোমিটারের মধ্যে আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বিরাট এলাকা ফাঁকা, মানে জমি না দেওয়ার ফলে কাঁটাতার দেওয়া যায়নি, ফলে অনুপ্রবেশ হচ্ছে। মানে এই ইস্যুটা তো শুধুমাত্র আমাদের রাজ্যের না, এটা গোটা দেশ তার ফলে ভুগছে। বঙ্গ কলিঙ্গ, তাহলে কি মানে হচ্ছেই বিজেপির? না, এটা এটা বিজেপির বহুদিনের পরিকল্পনা, ইচ্ছা, এবং দেশ বাঁচানোর জন্য। মানে এমন না যে খালি ক্ষমতায় আসবো, তারপরে গিয়ে নবান্নে বা রাইটার্সে গিয়ে হই হই করে পতাকা ওড়াবো, তা না। এটা দেশের স্বার্থে, মানে আমাদের দেশ ভারতবর্ষকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গকে বাঁচানো দরকার বলে বিজেপি মনে করছে। এবং তারা এবারে যা যা কিছু কর্মসূচি পালন করছে এবং তাদের কথা শুনে তো আমার পজিটিভ মনে হচ্ছে।